জানি না আমি কিভাবে। একজনের হাত নেই, একজনের পা নেই। এই চারপাশে দেওয়ালে আটকে রয়েছি। খেলতে মন চায়, হাঁটতে মন চায়, ঠিক মতন বসতেই তো পারি না। বেডে শুয়ে থাকা ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী মোহাম্মদ শাহরিয়ার। তার নিজেকে বন্দী মনে হয় হাসপাতালের চার দেয়ালের মাঝে। পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে। মায়ের কাছে খেলতে যাওয়ার কথা বলে আন্দোলনে অংশগ্রহণ করত শাহরিয়ার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2 বার রাবার বুলেট লাগে তার গায়ে। আন্দোলনে যেতে বাধা আসবে সেই আশঙ্কায় পরিবারকে জানানো হয়নি কিছুই। কয়েকদিন আন্দোলনে যাওয়ার এক পর্যায়ে পুলিশের হাতে আটক হন শাহরিয়ার। হত্যার উদ্দেশ্যে পুলিশ সদস্য তাকে বসিয়ে পিঠে বন্দুক তাক করতেই সে উঠে দাঁড়ায়। এতে গুলি লাগে তার পায়ে। পরে আন্দোলনের অন্যান্য কর্মীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 19 তারিখে আন্দোলনে গেছিলাম, ওই দিন ওই সময় মানে অজ্ঞান হওয়ার মতন হয়ে গেছিলাম। ওই দিনকার রাবার বুলেট খেয়েছি 5টা, আর 4 তারিখে গুলি করছে, ওই সময় রাবার বুলেট লাগছে 3টা। আর 5 তারিখে আন্দোলনে এই পুলিশটা বোম মারতেছে আর গুলি চালাইতেছে। 3জন পুলিশ থানা থেকে দৌড় এসে আমার কাছে আসছে। কাছে এসে পিস্তলটা লুট করলো। লুট করে আমি বসেছিলাম, পিঠে গুলি চালাতে গেছিল। লুট করে গুলি চালাইছে আর আমি উঠে গেছি, পায়ে এসে গুলি লাগছে। না, আমি জানতাম না। আমি সকালে 10টা বাজে বের হতো, আর বিকাল 5:30 বাজে বাসায় আসতো। আমি বলতাম, কি বাবা তুমি কোথায় গেছিলা? বলে যে আমি বড় ভাইদের সাথে স্টার হাউজিং খেলতে গেছিলাম। আরেক শিশু 4র্থ শ্রেণীর শিক্ষার্থী আফসার হোসেন বোনের বাসায় বেড়াতে এসে যোগ দেন আন্দোলনে। পুলিশ ছাত্রলীগের অতর্কিত হামলার এক পর্যায়ে ছাত্রলীগের ছোড়া গুলি এসে লাগে তার হাতে। হাত এফোর ওফোর করে বেরিয়ে যায় গুলি। বয়স কম, তাই অস্ত্র পাচার করতে আফসারকে অপেক্ষা করতে হবে অন্তত 20 বছর বয়স হওয়া পর্যন্ত। 6 সদস্যের পরিবারের দায়িত্ব আফসারের মায়ের ওপর। বাবা প্রতিবন্ধী, 2 ভাই 2 বোন। ভাইদের মধ্যে আফসার বড়। তাই তো টানাপড়নের সংসারে কষ্ট করে হলেও পড়াশোনা করাতো আফসারকে। মায়ের স্বপ্ন ছিল বড় হয়ে আফসার হাল ধরবে সংসারের। সেই স্বপ্নই এখন রূপ নিয়েছে দুঃস্বপ্নের। সবাই মিছিল করতেছে, আমরা মিছিল করতেছি। ছাত্রলীগের পোলাপাইনে আমরা মসজিদে গেছি না, থানার সামনে ছাত্রলীগের পোলাপাইনে জয় দিয়েছি পুলিশকে। পুলিশ আমরা করতেছি, আমরা করার বাদে আমাদের গাছ ছাত্রলীগের অস্ত্র নিয়ে আমারে ফায়ার করলে সিনেমায় এখান দিয়ে ঢুকি ভুট্টাল দিয়ে পারেছে আমার। ডাক্তার বলছে হাতের জয়েন্টটা ঠিক করতে হইলে 20 বছরের এদিকে তার কোনো অপারেশন করান যাবে না। তার বাবা তো প্রতিবন্ধী। কোন রকম আমি মিলে জিলে আমি কোন রকম কাজকর্ম করি, কোন রকম আমি খেতেছি। ছেলের আশায় স্বপ্ন দেখছিলাম, ছেলে বড় হলে আমার স্বপ্নটা পূরণ হবে। আমি অনেক কষ্ট করতেছি, আমার কর্ম করেনি, একজন লোক নাই। এখন তো আমার ছেলেটাকে পঙ্গু হয়ে গেছে। ফ্যামিলিটা ভাই আমার কিভাবে চলবে? 20 বছর পর্যন্ত ছেলের ওষুধ দাবা ছেলে কিভাবে আমি খাওয়াবো? এদেরই একজন রাজধানীর মিরপুরের মোবাইল দোকান কর্মচারী শহীদুল ইসলাম। আবু সাইদের মৃত্যুর দৃশ্য তার আন্দোলনে যাওয়ার অনুপ্রেরণা। ছাত্র জনতার আন্দোলনে 4 আগস্ট কাজীপাড়ায় পায়ে গুলিবিদ্ধ হন তিনি। 7 সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম শহীদুল ইসলাম এখন শয্যাশায়ী। প্যারালাইজড হয়ে গেছে গুলিবিদ্ধ পা। বাংলাদেশে চিকিৎসা হবে কিনা তারও নেই কোনো নিশ্চয়তা। এমন অবস্থায় মানুষের সহযোগিতা ও ধার করে কোনো মতে চলছে পরিবার। আমরা 50-60 জন যখন জমা হইয়া কাজীপাড়া স্টেশনের এখানে আসলাম, ওরা করলো কি বোম মারতেছে, তারপর হচ্ছে গিয়া গুলি করতেছে। এভাবে কাজীপাড়া স্টেশন পর্যন্ত পুলিশের সাথে আওয়ামী লীগের লোকজন হেলমেট পরে একদম কাজীপাড়া স্টেশন পর্যন্ত এসে আমাদের এক ছন্নছাড়া করে দিয়েছে। 4:30টার দিকে সেনাবাহিনী চলে গেছে, ঠিক তখনই পুলিশ হচ্ছে গিয়া গুলি করতেছিল 2 নম্বরের দিক থেকে, বিভিন্ন বিল্ডিং এর উপর থেকে। আমাদের হাতে তো কোনো অস্ত্র নাই, আমাদের সাথে আছে শুধু লাঠি, ইট পাটকেল, কিন্তু তারা আমাদের সাথে মানে বন্দুক দিয়া ডাইরেক্ট গুলি করতেছে। সামনে চলে গেছি যখন, তখন আমার পায়ে গুলি করে, আমার এই যে ডান পায়ে হাঁটুতে গুলি করে। তো আমার পাটা এখন প্যারালাইজড হয়ে গেছে, হাড় ভেঙে গেছে, প্যারালাইজড হয়ে গেছে। আজকে 3 দিন হলো ডাক্তার জানাইলো যে আমার পা প্যারালাইজড। আপাতত আমার সিএমএসে পাঠাবো, ওখান থেকে যদি না হয় তাহলে বিদেশে পাঠাইতে হবে। আমার ভাই আবু সাইদের জন্য আমি আন্দোলনে নামছি। আমার পরিবারের 7 জন, 2টা ছেলে আছে, একটা 5 বছর, একটা 7 বছর। আমি পরিবার চালাইতাম, আমার ইনকামই পরিবার চলতো। আমার বাবা বয়স হয়ে গেছে, সে কাজকর্ম করতে পারে না। আমার ছোট ভাই আর 2টা ছেলে, এরা তো কাজকর্ম করতে পারে না। কিছুদিন যাবত কেউ অনুদান দিয়ে যাচ্ছে, 200, 2000, 1000, 5000 এভাবে চলতেছি। কিন্তু হাসপাতাল থেকে চলে যাওয়ার পরে আর তো অনুদান পাবো না। জানি না আমি কিভাবে চলবো, আল্লাহ চালাবে। আর যদি কেউ এভাবে সাহায্য সহযোগিতা করে
সরকার থেকে যদি সাহায্য সহযোগিতা করে তাহলে হয়তো আমি চলতে পারবো, নয়তো বা কোনো পথ থাকবে না। সুস্থ হলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না আন্দোলনরত এসব বীরেরা। তাই তো আহতদের দ্রুত তালিকাভুক্ত করে পুনর্বাসনের ব্যবস্থা করার আহ্বান চিকিৎসাধীন শিক্ষার্থী সালমান হোসেনের। তিনি 19 জুলাই বিজিবির গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে 1 মাসেরও অধিক সময় ধরে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ক্ষতিপূরণের টাকা না দিয়ে যোগ্যতার ভিত্তিতে আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। 19 তারিখে আমি গুলিবিদ্ধ হই, বিজিবি আমাকে ফায়ার করছিল। আমার পায়ের সামনের দিক দিয়ে গুলি ঢুকে পিছন দিক দিয়ে বের হয়ে যায়, পা ভেঙে, পায়ের হাড়টা ভেঙে 8 টুকরা হয়ে যায়, পিছন থেকে মাংসটা অনেক চলে যায়। একজনের হাত নেই, একজনের পা নেই। আমরা তো সেই আগের যে অবস্থা, সেই অবস্থায় কখনো ফিরতে পারবো না। আমাদের পড়াশোনা চালানো, ফ্যামিলিটাকে চালানোর জন্য আমাদের একটা কর্মসংস্থানের দরকার। স্বাভাবিক অবস্থায় আসলেও আমরা যে আগের পরিশ্রমটা করতে পারতাম সেটা কখনো করতে পারবো না। আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা আছে সেটার উপর ডিপেন্ড করে ওরা যদি আমাদের এক একজনকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা ইন ফিউচার ভালোভাবে চলতে পারবো, আমরা আমাদের ফ্যামিলিকে চালাতে পারবো। আর যদি সরকার আমাদেরকে অনুদান দেয়, 10 লক্ষ টাকা দেয়, 15 লাখ 20 লাখ যেটাই দেয়, ওই টাকাটা দিয়ে 5 বছর 4 বছর চলবে, তারপর টাকাটা নাই হয়ে যাবে। সরকারের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের তালিকাগুলো সংগ্রহ করে দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে এই বিষয়ে একটা প্রজ্ঞাপন জারি করা। দেশের জন্য বন্দুকের সামনে যারা বুক পেতে দিয়েছে তাদের খোঁজ কজনই বা রাখে। বিছানায় শুয়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রহর গুনছেন দেশের জন্য আত্মত্যাগী এই মানুষগুলো। পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা তার নিশ্চয়তা না থাকলেও বুক ভরা আশা নিয়ে অপেক্ষায় এই বীর সন্তানেরা। সাকিব হাওলাদার, RTV।